ছাত্রছাত্রীরা, আমি তোমাদের এসপি ম্যাম চলে এলাম নতুন আরও একটা ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে তোমরা কারা কারা অংশগ্রহণ করতে পারবে বলো তো? তোমরা যারা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, দশম শ্রেণীর ছাত্রছাত্রী এবং দ্বাদশের ছাত্রছাত্রী, তোমরা সকলেই কিন্তু আজকের এই ক্লাসটায় অংশ নিতে পারো। আজকে তোমাদের সকলের জন্য আজকের এই যে ক্লাসটা, সেটা তোমরা অলরেডি কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। এই যে বিষয়ের ওপরে আজকে আলোচনা হতে চলেছে আজকের ক্লাসে, সেটা কিন্তু তোমাদের যাদের যাদের কথা যেই ক্লাসের কথা বললাম, প্রত্যেকটা ক্লাসের জন্য খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই প্রশ্নটা কিন্তু প্রায় সময় তোমাদের এসে থাকে। এবার যে কোশ্চেনটা নিয়ে আমরা এখন আলোচনা করে নেব, সেই প্রশ্নের উত্তরটা তোমরা কে কতটা লিখবে সেটা কিন্তু ডিপেন্ড করবে তোমার কোন ক্লাসে তুমি পড়ছো, আর তোমার জন্য সেই প্রশ্নের কত মান রাখা হয়েছে, কত নম্বরের এসেছে প্রশ্নটা, তার উপর ভিত্তি করে তুমি পয়েন্টগুলোকে দেবে। যেহেতু আজকের এই টপিকসটা আমার অষ্টম, দশম এবং দ্বাদশের ছাত্রছাত্রী সকলের জন্যই উপযুক্ত একটা ক্লাস, সেই কারণে আমি খুব সহজবোধ্য ভাষায় একেবারে সরলীকরণ করে বলার চেষ্টা করছি। তোমরা তোমাদের মতন করে লিখে নেবে। এখান থেকে পয়েন্টগুলো তুলে নিয়ে তুমি তোমার নিজের ভাষা সংযোজন করেও সেই উত্তরটা করতে পারো, যেটা খুশি সেটাই করতে পারো। তবে যে পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি সেইভাবে যদি করো, তাহলে এই প্রশ্নটা যদি তোমাদের পরীক্ষায় এসে থাকে, তাহলে অবশ্যই কিন্তু তুমি পুরোপুরি মার্কসটা পেতে পারবে এই পয়েন্টগুলো যদি রাখো। চলো তাহলে আর দেরি না করে আমরা আজকের ক্লাসটা শুরু করে দিই। তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ক্লাসের বিষয়বস্তুতে রয়েছে একটা বিশেষ পার্থক্য। যেই পার্থক্যটা বায়ুমণ্ডল অধ্যায়ের ওপরে রয়েছে গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। সেটা কি না, ঘূর্ণবাত এবং প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য নির্দেশ করো। এই যে প্রশ্নটার কথা বললাম, এটা ক্লাস 8, ক্লাস 10 এবং ক্লাস 12 প্রত্যেকেরই কিন্তু পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এখান থেকে যতগুলো তোমার ক্লাসের স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমার পয়েন্টগুলো বেছে নেবে এবং কত মার্কসে প্রশ্নটা এসেছে তার উপর ডিপেন্ড করে পয়েন্টগুলো বেছে নেবে। আমি এখানে অনেকগুলো পয়েন্ট বলার চেষ্টা করছি। তোমরা তার মধ্যে থেকে তোমাদের বোঝার সুবিধে অনুযায়ী সহজ সহজ পয়েন্টগুলো তোমরা তো বেছে নেবে এবং ক্লাস অনুযায়ী কে কতগুলো পয়েন্ট লিখবে সেটা ঠিক করে নেবে। চলো তাহলে শুরু করি আজকের পার্থক্যটা হলো ঘূর্ণবাত এবং প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য। আজকে আমরা যে বিষয়ের উপরে পার্থক্য করব সেটা তো আলোচনা করবই, তার সঙ্গে তোমাদের বলে রাখি, যদি তোমাদের পরীক্ষায় যে কোনো ক্লাসের জন্যই বলছি, পরীক্ষায় যদি পার্থক্য আসে, তাহলে সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে 3টে কলাম করতে। 3টে কলামের মধ্যে প্রথমটায় রাখবে পার্থক্যের বিষয়, আর পরের দুটোতে রাখবে তোমার কোন কোন বিষয়ের ওপরে পার্থক্য করতে বলা হয়েছে সেই বিষয়গুলো। যদি তোমার একাধিক আসে, মানে তার থেকেও বেশি আসে, হয়তো 3টে, যেমন ধরো শিলার বললো, আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলার পার্থক্য, তাহলে সেক্ষেত্রে তুমি 4টে কলাম করবে, মানে এক্সট্রা একটা কলাম রাখবে যেখানে তুমি লিখবে পার্থক্যের বিষয়। সেইভাবে যদি করো, আর এই পার্থক্যের বিষয়ের ঘরটাতে কোন পয়েন্টের উপর ভিত্তি করে তুমি পার্থক্য করছো সেটা লিখলে, আর ওই পয়েন্টগুলো মনে রাখলেই কিন্তু তুমি বাকি পার্থক্যটা সকলের জন্য খুব ভালো করে এমনিই লিখতে পারবে। তাই এই রকমভাবে তোমরা পার্থক্যটা লিখলে খুব সহজে মনেও রাখতে পারবে এবং পুরো মার্কসটা পেতেও পারবে। তাহলে আমরা আজকে যে পার্থক্যটা করতে চলেছি সেটা ঘূর্ণবাত আর প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য। সেখানে আমরা 3টে কলাম করছি। প্রথমে করব পার্থক্যের বিষয়, তারপরে ঘূর্ণবাত, তারপরে প্রতীপ ঘূর্ণবাত। এরপর আমরা একে একে পয়েন্টগুলো কিভাবে লিখবো সেটা আলোচনা করে নেব। চলো আমরা প্রথমেই পার্থক্যের বিষয়ে প্রথম যেটা লিখব সেটা হচ্ছে অধ্যুষিত অঞ্চল। এইবার ঘূর্ণবাতের ঘরে আমরা কি লিখব, সেখানে তোমরা এটা লিখতে পারো, মূলত নিম্ন ও মধ্য অক্ষাংশের নাতিশীতোষ্ণ মণ্ডল এবং ক্রান্তীয় মণ্ডলের অন্তর্গত এলাকায় এই ঘূর্ণবাত পরিলক্ষিত হয়। আর প্রতীপ ঘূর্ণবাতের ক্ষেত্রে লিখব, মূলত মধ্য অক্ষাংশ এবং উচ্চ অক্ষাংশের নাতিশীতোষ্ণ মণ্ডল এবং হিমমণ্ডলে প্রতীপ ঘূর্ণবাত পরিলক্ষিত হয়। এই হলো আমাদের 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে আমরা লিখব উৎপত্তি স্থল। এখানে আমরা ঘূর্ণবাতের ঘরে লিখব, ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের উষ্ণ সমুদ্রের ওপর ঘূর্ণবাত সৃষ্টি হয়। আর প্রতীপ ঘূর্ণবাতের ক্ষেত্রে কি লিখব, এখানে আমরা লিখব, মূলত অতি শীতল স্থলভাগের উপরে প্রতীপ ঘূর্ণবাত সৃষ্টি হয়। এরপরে 3 নম্বর পয়েন্ট আমরা করতে পারি বায়ুর চাপ। সেখানে ঘূর্ণবাতের ক্ষেত্রে তোমরা লিখবে, ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ বিরাজ করে। আর প্রতীপ ঘূর্ণবাতের ক্ষেত্রে তোমরা লিখবে, প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ বিরাজ করে। পরের পয়েন্ট করতে পারো কেন্দ্রের বায়ু। ঘূর্ণবাতের ঘরে লিখবে, কেন্দ্রের বায়ু উষ্ণ এবং ঊর্ধ্বগামী হয়।
আর প্রতিপ ঘূর্ণবাতের ক্ষেত্রে লিখতে পারো কেন্দ্রের বায়ু শীতল এবং নিম্নমুখী হয়। পরের পয়েন্ট করতে পারো বায়ু প্রবাহের অভিমুখ। ঘূর্ণবাতের ক্ষেত্রে আমরা লিখতে পারি মূলত বাইরের দিক থেকে কেন্দ্রের দিকে বাতাস ধাবিত হয়। আর প্রতিপ ঘূর্ণবাতের ক্ষেত্রে লিখতে পারি মূলত কেন্দ্র থেকে বাইরের দিকে বাতাস ধাবিত হয়। পরের পয়েন্ট গোলার্ধ অনুসারে বায়ু প্রবাহের অভিমুখ। এখানে আমরা ঘূর্ণবাতের ক্ষেত্রে লিখতে পারি উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার অভিমুখে ঘূর্ণবাতের বাতাস প্রবাহিত হয়। আর প্রতিপ ঘূর্ণবাতের ক্ষেত্রে লিখতে পারি উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার অভিমুখে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই প্রতিপ ঘূর্ণবাতের বাতাস প্রবাহিত হয়। পরবর্তী পয়েন্ট বায়ু প্রবাহের গতিবেগ। ঘূর্ণবাতের ঘরে তোমরা লিখতে পারো বায়ু প্রচণ্ড গতিতে প্রবল বেগে প্রবাহিত হয়। আর প্রতিপ ঘূর্ণবাতের ক্ষেত্রে তোমরা লিখতে পারো বায়ুর গতিবেগ অপেক্ষাকৃত অনেকটাই কম হয়। পরের পয়েন্ট স্থায়িত্ব। ঘূর্ণবাতের ক্ষেত্রে লিখবে স্বল্পস্থায়ী হয়, সাধারণত 3 থেকে 4 দিন পর্যন্ত স্থায়িত্ব লাভ করে। আর প্রতিপ ঘূর্ণবাতের ক্ষেত্রে লিখবে দীর্ঘস্থায়ী হয়, কখনো কখনো 1 মাস বা তার থেকেও বেশি সময় পর্যন্ত স্থায়িত্ব লাভ করে। পরবর্তী পয়েন্ট ধ্বংসকারী ক্ষমতা। ঘূর্ণবাতের ক্ষেত্রে লিখতে পারো যে এর ধ্বংসকারী ক্ষমতা খুবই ভয়ঙ্কর, স্বল্পস্থায়ী হলেও প্রচণ্ড হারে ধ্বংস করে থাকে। আর প্রতিপ ঘূর্ণবাতের ঘরে লিখতে পারো এর ধ্বংসকারী ক্ষমতা প্রায় নেই বললেই চলে, দীর্ঘস্থায়ী হলেও এটা তেমন শক্তিশালী হয় না। পরের পয়েন্ট স্থান পরিবর্তন। এক্ষেত্রে করবে ঘূর্ণবাত দ্রুত স্থান পরিবর্তন করে আর প্রতিপ ঘূর্ণবাত দ্রুত স্থান পরিবর্তন করতে পারে না। পরের পয়েন্ট মেঘাচ্ছন্নতা ও অধঃক্ষেপণ। ঘূর্ণবাতের ক্ষেত্রে করবে মূলত আকাশ মেঘে ঢাকা থাকে এবং প্রচণ্ড হারে বৃষ্টিপাত সংঘটিত হয়। আর প্রতিপ ঘূর্ণবাতের ক্ষেত্রে করবে আকাশ পরিষ্কার থাকে, রোদ ঝলমলে আবহাওয়া থাকে, বৃষ্টিপাত প্রায় হয় না, শুষ্ক অবস্থা লক্ষ্য করা যায়। পরবর্তী পয়েন্টে করতে পারো ঋতু অনুযায়ী সংগঠন। এখানে ঘূর্ণবাতের ক্ষেত্রে করবে ক্রান্তীয় ঘূর্ণবাত মূলত গ্রীষ্মকালে এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাত মূলত শীতকালে সংঘটিত হয়। আর প্রতিপ ঘূর্ণবাতের ক্ষেত্রে করবে যে প্রতিপ ঘূর্ণবাত মূলত শীতকালে সংঘটিত হয়। পরের পয়েন্ট বিস্তার। ঘূর্ণবাতের ক্ষেত্রে করবে ঘূর্ণবাত স্বল্প পরিসর স্থান জুড়ে বিস্তৃতি লাভ করে। আর প্রতিপ ঘূর্ণবাতের ক্ষেত্রে করবে অনেকটা অঞ্চল জুড়ে, দীর্ঘ এলাকা জুড়ে প্রতিপ ঘূর্ণবাত বিস্তৃতি লাভ করে। এরপরে তোমরা পার্থক্যের বিষয়ে আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে চিত্র। এরপর ঘূর্ণবাতের ঘরে ঘূর্ণবাতের চিত্রটা আর প্রতিপ ঘূর্ণবাতের ঘরে প্রতিপ ঘূর্ণবাতের চিত্রটা অঙ্কন করে দিলেই হয়ে গেল। এইভাবে তোমরা এই প্রশ্নের উত্তরটা করে নিতে পারো। পার্থক্যের বিষয় হিসাবে কিন্তু আমি অনেক পয়েন্টের কথা বলেছি, তো এই এতগুলো পয়েন্ট লিখতে হয় না। বিভিন্ন ক্লাস অনুযায়ী বিভিন্ন মার্কে প্রশ্নটা আসে, 3 নম্বরে আসতে পারে, 4-এ আসতে পারে, 5-এ আসতে পারে। যে নাম্বারে আসছে প্রশ্নটা সেই অনুযায়ী তোমরা কতগুলো পয়েন্ট লিখবে সেটা বেছে নেবে। আর তোমার মনে রাখার সুবিধা অনুযায়ী কোন কোন পয়েন্টগুলো দেবে, কতগুলো সংখ্যায় দেবে সেটাও তুমি ঠিক করে নেবে। আজকের এইখানেই শেষ করছি ক্লাসটা, আর বাড়াচ্ছি না। এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে গেলে চ্যানেলটা যদি তুমি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অল করে দাও। আজকের এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। সকলে ভালো থেকো, এখানেই শেষ করলাম।